উপভোগ করছি। এ পর্যায়ে যুক্তি খণ্ডন 3 মিনিট সময় পাবে, 2 মিনিট 2.5 মিনিটের বেল বাজানো হবে এবং 3 মিনিটের চূড়ান্ত বেল বাজানো হবে। আমি আহ্বান জানাচ্ছি মডেল একাডেমি পক্ষ দলের দলনেতা সৈয়দা মেহজাবিন হককে তার যুক্তি খণ্ডন পর্ব উপস্থাপনের জন্য। বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল বারবার আইনের শাসনের কথা বলে যাচ্ছে, কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে আমি এবং আমার দলের সদস্যরা এর আগেও বলে দিয়েছি যেখানে সচেতনতা নেই সেখানে আইনের সঠিক প্রয়োগে নেই। মাননীয় মডারেটর, একজন ব্যক্তি যদি সচেতন নাই হয় যে ঘুষ নেওয়া এবং দেওয়া অপরাধ, তখন সেই ব্যক্তি ঘুষ নেওয়া ও দেওয়াকে একটি সামাজিক প্রচলন এবং নিয়ম হিসেবে মেনে নেবে। মাননীয় মডারেটর, বর্তমানে আমাদের সমাজে সচেতনতার এতই অভাব হয়ে গেছে যে প্রশাসনিক কাঠামোতে ঘুষ নেওয়া ও দেওয়া প্রতিনিয়ত চলছে এবং তার সাথে সাথে স্বজনপ্রীতিকে তো মানুষ অপরাধ বলে গণ্যই করে না। অথচ এর ফলে শুরু হয় দুর্নীতির প্রথম অংশ। মাননীয় মডারেটর, বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ প্রচেষ্টার প্রায় সবটুকুই আইনি কাঠামোর উপর নির্ভরশীল। অর্থাৎ দেশের দুর্নীতি প্রতিরোধ যত পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়া হয় তা আইন তৈরি করে এবং আইনি প্রয়োগে সীমাবদ্ধ থাকে। কিন্তু মাননীয় মডারেটর, দুর্নীতির সাথে যারা জড়িত তারাই যদি এই আইন সংস্থার সাথে যুক্ত থাকে এবং এই আইন প্রণয়ন করে এবং এই আইন নিয়ন্ত্রণ করে, তাহলে কিভাবে আমার সোনার বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশে পরিণত হবে? কিভাবে আমার দেশ দুর্নীতি মুক্ত হবে? মাননীয় মডারেটর, কথায় আছে বিবেক সবচেয়ে বড় আদালত। কোন সাধারণ ব্যক্তি কিংবা সচেতন ব্যক্তি যখন দুর্নীতিমূলক কোনো কাজ করতে যায় তখন সে প্রথমেই এই আদালতের কাছে প্রশ্নবিদ্ধ হয়। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের ক্রান্তিলগ্নে দুর্নীতি নির্মূলে সচেতনতাই কার্যকর। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে দুর্নীতি নির্মূলের সবচেয়ে কার্যকরী পন্থাই হচ্ছে সচেতনতা। প্রতিষ্ঠান, প্রশাসন, আইন সবকিছু ব্যক্তি দ্বারাই পরিচালিত হয়। তাই ব্যক্তি যখন সচেতন হবে তখনই এই প্রতিষ্ঠানগুলো স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং এই আইনগুলোর যথাযথ প্রয়োগ সম্ভব হবে। মাননীয় মডারেটর, আর বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার আইনের শাসনের কথা বলছে। যখন আইনের রক্ষকরাই ভক্ষক হয়ে যায় তখন কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব? এই প্রশ্নটি রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, তাদের কাছে আমার আরেকটি ছোট্ট প্রশ্ন। কোন দেশে যদি আইন শক্তিশালী হয় কিন্তু জনগণ সচেতন থাকে না, তাহলে সেই আইন কাদেরকে নিয়ে এবং কাদের উপর এবং কিভাবে প্রয়োগ করা সম্ভব হবে? সেই প্রশ্নটি আশা করছি আমার বিপক্ষ দল উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ। হোসেন মিরাজকে তার যুক্তি খণ্ডন পর্ব উপস্থাপনের জন্য। বিচারক মণ্ডলী এবং মাননীয় সভাপতি এবং অতিথিবৃন্দ এবং বিপক্ষ দলীয় বন্ধুদেরকে আবার জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে এই সংসদে আবার কথা বলতে দেওয়ার জন্য মাননীয় সভাপতি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার বিপক্ষ দলীয় বন্ধুরা পক্ষদলীয় বন্ধুরা অনেক কিছু বলে গিয়েছেন, কিন্তু তারা একটা জিনিস বলতে ভুলে গিয়েছেন যে আমরা যে আপনাদের যে কোশ্চেনগুলো করেছিলাম সেগুলোর উত্তর কিন্তু আমরা পাইনি। তার মানে কি আপনারা মনে মনে এটাই লালন করছেন যে আজকে দুর্নীতি রোধে জনসচেতনতা না দুর্নীতি রোধে আইনের কড়া শাসনই দরকার। তারপরে আমরা আসি উপদেশের দিকে বেদ ভালো। মাননীয় মডারেটর, এই প্রবাদ বাক্যটি আমরা সবাই শুনে থাকি, কিন্তু মাননীয় মডারেটর, আপনি একটা ছোট বাচ্চাকে যতই উপদেশ দেন না কিন্তু সেই ছোট বাচ্চা কিন্তু সেই উপদেশ থেকে নিবে না কখনোই। তাকে যদি কড়া শাসন দেওয়া হয় তখন কিন্তু সে ভয় পাবে, সে বলবে না এই কাজটা তো আমার আর করা যাবে না, কারণ তার মনে যে একটা ভয় সৃষ্টি হবে, তার মনে যে একটা প্রকৃতি সৃষ্টি হবে, তখন সে কোনো কিছু করবে না। কিন্তু তাকে যদি ভালোবাসা আদর দিয়ে বলা হয় সে কিন্তু সেই কাজটি বারবার করতে বাধ্য হবে। মাননীয় মডারেটর, তারপরে আমি আসি মাননীয় মডারেটর বিবেক। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বলে গেলেন যে এত বিবেক আপনাদের কোথায় থাকে? যখন রাস্তা মেন রোডে ট্রাফিক পুলিশকে 200 টাকা দিয়ে মামা বলে চলে যায় তখন আপনাদের বিবেক কোথায় থাকে? মাননীয় মডারেটর, সেইখানে যদি করা আইনের শাসন হতো তাহলে কখনোই সেইখানে দুর্নীতি হতে পারতো না। তারপর আমি বলতে চাই তালগাছতলার নিচে যে যদি বলেন আমার
মাথায় তাল পড়লো কেন, আমার মাথায় তাল পড়লো কেন? এত যদি হাই উতাস করতে থাকেন তাহলে তো আপনারা মুখ্য বিষয়টিই বুঝতে পারেননি যে দুর্নীতি রোধ করতে হলে অবশ্যই আমাদের আইনের কড়া শাসন দরকার মাননীয় মডারেটর। তারপরে আসি আমরা মাননীয় মডারেটর, শক্তের ভক্ত নরমের জম, এই প্রবাদ বাক্যটি হয়তো বা আমরা সকলে শুনে আসছি, কিন্তু আমার পক্ষদলীয় বন্ধুরা এখন বলবে না আমরা এটা শুনিনি। কারণ কেন শুনিনি? কারণ হচ্ছে একটা স্বার্থ, তাদের যে লোভ, এটাও কিন্তু মাননীয় মডারেটর দুর্নীতি, তারাও কি দুর্নীতিবাজ হিসেবে আজকে এখানে প্রমাণ করতে চাচ্ছে তারাও দুর্নীতিবাজ। তারপর আমি বলতে চাই মাননীয় মডারেটর, আইনের কঠোর প্রয়োগ, আইনের যত কঠোর প্রয়োগ হবে তত দুর্নীতি রোধ হবে। মাননীয় মডারেটর, আমরা দক্ষিণ কোরিয়ার কথা বলতে পারি যেখানে দুর্নীতি কখনই সম্ভব নয়, আমরা আমেরিকার কথা বলতে পারি যেখানে দুর্নীতি কোনো ক্রমে সম্ভব নয়। কারণ কি মাননীয় মডারেটর? সেখানে আছে আইনের কড়া শাসন, যেটা আমরা সকলে এখানে জানি, যার কারণে দুর্নীতি রোধ হবে। তারপর আমি মাননীয় মডারেটর আসি রোবট ও ডিজিটাল সিস্টেম। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলীয় বন্ধুরা ভুলে গেছেন যে তারা তাদের স্কুল থেকে এখানে কি দিয়ে এসেছেন, বাস দিয়ে এসেছেন। প্রত্যেকটা রাস্তায় রাস্তায় সরকারি কর্মকর্তা এবং ডিজিটাল সিসিটিভি ক্যামেরা অবশ্যই থাকে, সেটা কি আইনের কড়া শাসন মাননীয় মডারেটর। তারা যদি এখানে আসার সময় যদি আইনের কড়া শাসনটা না থাকতো তাহলে কি তারা রাস্তায় ক্ষতিগ্রস্ত হতে পারতো না? অবশ্যই তারা রাস্তায় ক্ষতিগ্রস্ত হতো, এবং ক্ষতি হতে তারা হয়তো আজকে এই মহান সংসদে তাদের মূল্যবান বক্তব্যগুলো আজকে পেশ করতে পারতো না মাননীয় মডারেটর। তাই তাদেরকে আজকে এটা মেনেই নিতে হবে যে দুর্নীতি রোধে আইনের কড়া শাসনই দরকার মাননীয় মডারেটর, কোনো প্রকার সচেতনতা দিয়ে নয় আমার প্রতিপক্ষ দল। তারপর আমি বলতে চাই টাইম পাস মাননীয় মডারেটর, আজকে আমাদের বিপক্ষ দলীয় বন্ধুরা সচেতনতা অনেক কথা বলেছে, কিন্তু আমরা যখন দেখি রাস্তায় যখন অনেক রাজনৈতিক কর্মসূচিরা তারা যে মোটিভেশনাল স্পিচ দেন, অনেক কিছু দেওয়ার পরে তারা কেন এখানে আসে? কারণ সরকারি চা সিঙ্গারা খাওয়ার জন্য মাননীয় মডারেটর। কারণ তাদের তো সচেতনতার কোনো কিছু নেই, তারা আসে কি ওই লোভে, চা সিঙ্গারার লোভে, তারাও কিন্তু দুর্নীতিবাজ। তাহলে কি আমি আমার বিপক্ষ দলীয় বন্ধুদের বলতে পারি তারাও দুর্নীতিবাজ? অবশ্যই আমি বলতে চাই দুর্নীতি রোধে আইনের কড়া শাসন এবং প্রয়োগই দরকার, কোনো প্রকার সচেতনতা নয় মাননীয় মডারেটর। ধন্যবাদ বিচারক মণ্ডলী এবং সভাপতি। দলের দ্বিতীয় বক্তা শান্তনু বিশ্বাস চয়ক। স্পিকার এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল করা কোনো ক্রমে সম্ভব নয়। আমি আমার দলের সদস্যরা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমেই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা নিজেদের অবস্থানই পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। তারা যেহেতু নিজের অবস্থানই ব্যাখ্যা করতে পারেননি, তাহলে আমি মনে করছি তারা এই বিষয় সম্পর্কে সঠিক জ্ঞানটাও রাখেন না। মাননীয় স্পিকার, প্রথমে আমার বিষয় দিয়ে শুরু করতে চাই। আমাদের জানতে হবে দুর্নীতির মূল কারণ কি। দুর্নীতির মূল কারণ হলো মানুষের লোভ, ক্ষমতার অপব্যবহার এবং আইনের দুর্বল প্রয়োগ। মাননীয় সভাপতি, আমাদের বাংলাদেশে অনেক বেশি প্রচলিত রয়েছে যে আমাদের নিজেদের কাজ যদি করতে হয় তাহলে আমাদের চা নাস্তার টাকা দিতে হবে। সেই চা নাস্তার টাকা দিতে গেলেও আমরা যাদের কাছে যাচ্ছি তারা কিন্তু আমরা দেখতে পাই যে তারা জনসচেতনতা বলে রাস্তায় রাস্তায় মিটিং করে বেড়ান। মাননীয় সভাপতি, এখন তাদের কাছে কিন্তু আমাদেরকে সেই টাকাটা দিতে হচ্ছে। আচ্ছা, এখন যারা জনসচেতনতা বলে কথা বলছেন তারা যে দুর্নীতি করছেন না তার কি কোনো প্রমাণ আছে? মাননীয় সভাপতি, আরেকটি কথা হচ্ছে বিশ্বের উন্নত রাষ্ট্রে যেমন ডেনমার্ক, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এর মতো দেশে আইন কঠোর রয়েছে এবং জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে, যার ফলে দুর্নীতি অনেকাংশেই কম। মাননীয় সভাপতি, বাংলাদেশে যদি অন্যান্য উন্নত রাষ্ট্রের মতো যদি কঠোর আইন ব্যবস্থা এবং জবাবদিহিতার ব্যবস্থা করা হয় তাহলে আমি মনে করছি আমাদের বাংলাদেশও একদিন দুর্নীতিমুক্ত হবে। মাননীয় সভাপতি, আরেকটি বিষয় হচ্ছে প্রযুক্তির ব্যবহার করা। মাননীয় সভাপতি, উন্নত রাষ্ট্রগুলোতে টাকা লেনদেন কিংবা যে কোনো কাজে আমাদেরকে অনলাইনে সহযোগিতা নিতে হয়, সেখানে কিন্তু কখনো হাতে হাতে কখনো টাকা লেনদেন কিংবা কোনো তথ্য লেনদেন করা হয় না। মাননীয় সভাপতি, অনলাইনে লেনদেন করার ফলাফলে সেখানে কিন্তু অনেক ধরনের কোনো চুরি, ঘুষ কিংবা কখনো কোনো জালিয়াতি খবর জানা যায় না, কারণ সেটি ডিরেক্ট আমার কাছ থেকে সার্ভারে চলে যাচ্ছে এবং সার্ভার থেকে আমার প্রয়োজনে যেখানে দরকার সেখানে কিন্তু আমার তথ্যটি চলে যাচ্ছে, যার ফলে সেখানে কোনো দুর্নীতি নয়, কোনো জালিয়াতি নয়। মাননীয় সভাপতি, আরেকটি বিষয় হচ্ছে আমার প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুদের বলতে চাই, জনসচেতনতামূলক মিছিল যারা করছে, যারা জনসচেতনতামূলক ব্যানার লাগাচ্ছে, তারা যে দুর্নীতি করে না এটা কি কোনো প্রমাণ আছে আপনাদের? মাননীয় সভাপতি, আমি একটি কথা বলতে চাই। একটি খুবই সুন্দর একটি বাক্য রয়েছে, জনসচেতনতামূলক সভায় কাকা চিৎকার করে বলে ঘুষখোরদের আমি ঘৃণা করি, সভা শেষে টেবিলের নিচে বলে ভাই আমটা দেন নইলে হবে না। মাননীয় সভাপতি, আমি একটি জিনিস বলতে চাই, হ্যাঁ আমি এটা
জবাবদিহিতার ব্যবস্থা না থাকে, যারা দুর্নীতি করবে তারা কি শুধু জনসচেতনার মাধ্যমে কি পার পেয়ে যাবে? তাদের কি তাদের যে দুর্নীতি করবে সেটি কি শাস্তি পেতে হবে না? মাননীয় সভাপতি, আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশকে দুর্নীতির একটি মূল কারণ হচ্ছে মানুষের যে লোভ। মাননীয় সভাপতি, বাংলাদেশে যারা দরিদ্র রয়েছে কিংবা বড়লোক সবার মধ্যেই লোভ কাজ করে। এখন তাদের এই লোভটা কিন্তু তাদেরকে দুর্নীতির দিকে অগ্রসর করছে। মাননীয় সভাপতি, এখন যারা লোভ করে তারা তো নিজের সমাজের কথা ভাবে না, তারা রাষ্ট্রের কথা ভাবে না, তারা শুধু ভাবে নিজের স্বার্থের কথা। এখন যখন তারা নিজেদের স্বার্থের কথা ভাবে তখন তো তাদের সচেতনতার গুণগানকে তখন তাদের এইসব মাথায় কাজ করে না, তখন তাদের শুধু কাজ করে টাকা 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 এবং নিজের স্বার্থ। মাননীয় সভাপতি, আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই জনসচেতনতা আমাদের বাংলাদেশে প্রয়োজন, কারণ একজন সচেতন নাগরিকই সুশাসন করতে সহযোগিতা করবে। কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যে শুধু সচেতনতা বলেই আমাদের রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করবে তা আমি মনে করছি না। এটি একটি বোকামো ছাড়া আর কিছুই না। মাননীয় সভাপতি, আরেকটি বড় কথা হচ্ছে যদি সচেতনতা দিয়ে দুর্নীতি বন্ধ করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ও সচেতন দেশগুলোতেও কেন এখন পর্যন্ত দুর্নীতি রয়েছে? কারণ আমরা দেখতে পাই বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে অনেক সচেতন নাগরিক রয়েছেন, তারা ট্রাফিক সিগন্যাল মেনে চলেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানেও কিন্তু দুর্নীতি হয়। কারণ সেখানে সচেতনতা যাই হোক তখনও মানুষের মধ্যে লোভ কাজ করে। আমাদের মধ্যে যদি এই লোভটা যদি শেষ না করতে পারি তাহলে আমি মনে করছি না যে বাংলাদেশ থেকে দুর্নীতি কখনো নিঃসরণ হবে। আমাদের মধ্যে আগে নিজেদের বিবেককে হতে হবে, লোভ নয়। এবং এছাড়াও আমাদেরকে বাংলাদেশে কঠোর আইন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে এবং যারা দুর্নীতি করছে তাদেরকে কঠোর জবাবদিহিতার সম্মুখীন করতে হবে। তাহলে দুর্নীতিবাজরা ভয় পাবে এবং দুর্নীতি করা থেকে বিরত থাকবে। তাহলেই আমাদের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত একটি দেশ এবং সোনার বাংলাদেশ। মাননীয় সভাপতি, আরেকটি বিষয় হচ্ছে যারা জনসচেতনতার কাজ করবে তাদেরও কিন্তু দুর্নীতি করবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। তৃতীয় বক্তা ও দলনেতা সৈয়দা মেহজাবিন হককে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সারাদিন আমি যেন ভালো করছি। কবি মদনমোহন পদবাচ্যটি লিখেছিলেন 1900 শতাব্দীতে। বর্তমানে এই দুর্নীতির যুগে যদি পদবাচ্যটি লেখা হতো তাহলে হয়তো এটি হতো, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি দুর্নীতি করে যেন সম্পদ করে তুলি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারকবৃন্দ এবং ধন্যবাদ আমার প্রতিপক্ষ দলকে। প্রথমে আমার প্রতিপক্ষ দল কিছুক্ষণ আগে আমাদের জনসচেতনতার পক্ষে আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছে, তার জন্য অত্যন্ত পরিমাণে ধন্যবাদ আপনাদেরকে। প্রথমত আমি আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা ইতিমধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং এর ফলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পন্থা এবং এর অপরিহার্যতা উল্লেখ করে গিয়েছেন। দলনেতা হিসেবে দলীয় সমন্বয় সাধনের জন্য আমার বক্তব্য উপস্থাপনের পূর্বে বিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডন করছি। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দল বারবার আইনের কথা বলছে। তারা হয়তো ভুলে যাচ্ছে এই আইন এবং আইন সংস্থাগুলোই পরিচালিত হয় মানুষ দ্বারা। তারা হয়তো ভুলে যাচ্ছে যদি মানুষগুলোই দুর্নীতিবাজ হয় তাহলে আইন এবং আইন সংস্থাগুলো কখনোই দুর্নীতিমুক্ত কিংবা আমার বাংলাদেশ কখনোই সোনার বাংলাদেশে পরিণত হতে পারবে না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা আরো বলেছে ডিজিটালাইজেশনের কথা। তারা হয়তো লক্ষ্য করেনি আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা দুই বক্তাই বলে গিয়েছেন তথ্য প্রযুক্তি ব্যবহার মানুষই কিন্তু করে। সেই মানুষগুলো যদি সচেতন না হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে কিন্তু এখানে মধ্যস্বত্বভোগীরা আরেকটি পন্থায় দুর্নীতি শুরু করবে। সেখানে দুর্নীতি কেবল পদ বদলাবে কিন্তু নির্মূল হবে না। মাননীয় মডারেটর, টিআইবির তথ্য মতে দেখা গেছে জনসচেতনতা বৃদ্ধি হচ্ছে দুর্নীতি নির্মূলের সর্বোত্তম পন্থা। সেখানে আমার প্রতিপক্ষ কিভাবে বারবার বলছে আইনের শাসন না থাকলে দুর্নীতি নির্মূল করা কোনো ক্রমেই সম্ভব নয়।
17 বছর ধরে যতগুলো দুর্নীতি এবং ঋণ খেলাপি চলেছে, এই পর্যন্ত বাংলাদেশ এর জন্য অর্থ হারিয়েছে প্রায় 17 লক্ষ 79 টাকা। মাননীয় মডারেটর, এখানে যদি একজন ব্যক্তি সচেতন হতো, অর্থাৎ এই সরকার প্রধান যদি সচেতন হতো, তাহলে হয়তো এই দুর্নীতিগুলো আর হতো না। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে প্রতিটি সংস্থা এখন অকার্যকর হয়ে আছে। মাননীয় মডারেটর, আজকে যদি এই একজন ব্যক্তি সচেতন হতো, তাহলে দুর্নীতির কারণে হয়তো এই সংস্থাগুলো অকার্যকর হতো না। মডারেটর, আমার কর্তৃপক্ষ হয়তো বারবার ভুলে যাচ্ছে। মানুষ এবং কর্মকর্তা এবং কর্মচারী দিয়ে একটি প্রতিষ্ঠান তৈরি হয়। সেই প্রতিষ্ঠানে যদি কর্মকর্তা এবং কর্মচারী দুজনেই দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সেই প্রতিষ্ঠানটি কিভাবে স্বচ্ছ ব্যবস্থা প্রণয়ন করবে? মাননীয় মডারেটর, সচেতনতা ছাড়া দুর্নীতি নির্মূল করা কোনো ক্রমেই সম্ভব নয়। কারণ সচেতন নাগরিকই পারে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে, এবং সচেতনতার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানে স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।